নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজ আমরা এসেছি সাঁইথা ব্লকের অন্তর্গত দাওয়াস গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের একজন প্রগতিশীল চাষি বন্ধুর সাথে, যিনি আজকে বিজ্ঞানকে কাজে লাগিয়ে চাষবাস করছেন, নিজেরাই জৈব সার তৈরি করেন এবং জৈব পদ্ধতিতে চাষবাস করে কিন্তু আজকে তিনি সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। এই রকম একজন চাষি বন্ধুর সাথে আজ আমরা কথা বলবো। আপনার নাম? মানস কুমার পাল। মানসবাবু, আপনি বহুদিন ধরে তো চাষবাস করছেন, একটা অভিজ্ঞতা রয়েছে আপনার। তো আপনার কাছে জানবো যে এখন তো বিজ্ঞান ভিত্তিক চাষ হচ্ছে শুরু থেকে শেষ অবধি, আমরা জানি সবাই, কতটা আপনার ফলন বেড়েছে বলে আপনার মনে হয়? অনেকটাই ফলন বেড়েছে। অনেকটাই ফলন বেড়েছে, এটা তো অভিজ্ঞতা থেকে আমি জানতেই পারলাম। তো এখন কি কি চাষবাস করেছেন? এখন আলু চাষ হবে, শুরু করেছি, মাঠ তৈরি হয়েছে, আলু চাষ হবে। কতটা জমিতে আলু চাষ করেছেন? আমাদের 2 বিঘে জমিতে চাষ হচ্ছে। আচ্ছা, তো কিভাবে জমিটা তৈরি করেছেন? ধান ওঠার পর জমিটাকে গোবর সার দিয়ে রেডি করা হয়েছে, চাষবাস শুরু হচ্ছে। তারপরে এবার আলু বীজ কাটা হচ্ছে, এবার চাষ হবে। তো এই যে আলুর বীজ কাটা হচ্ছে বলছেন, আপনি কি বীজ সংরক্ষণ করে রাখেন না প্রতি বছর বীজ পাল্টান? প্রতি বছরই বীজ পাল্টে দেওয়া হয়। কোথা থেকে বীজ নিয়ে আসেন? বীজ সাঁইথিয়া, বোলপুর বাজার থেকে, এবার যেখানে খবর পাওয়া যায় সেখান থেকে আনা হয়। বীজ শোধন করেন? বীজ শোধন করা হয়, শোধন করে আলু লাগানো হয়। তো আপনার কাছে জানবো যে এই যে আলু চাষ করছেন এতদিন ধরে, একটা অভিজ্ঞতাও রয়েছে, তো সেক্ষেত্রে আপনার কাছে জানবো যে এই যে বিজ্ঞানকে কাজে লাগিয়ে চাষবাস করছেন এবং রোগ পোকার সমস্যা হয়ে থাকে বা নানা রকম সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চাষবাস করেন? হ্যাঁ, বিশেষজ্ঞ পরামর্শ, আমাদের কিছু প্রবলেম হলেই আমরা যাই, গিয়ে পরামর্শ নিই। ওনারাও খুব হেল্প করেন। যে কোনো ব্যাপারে আমরা জিজ্ঞেস করলেই ওনারা খুব হেল্প করেন। ওনারা নিজেরা এসেও দেখে যান। কিষাণ বাণী আপনাদের রেডিওতে কিষাণ মানে অনুষ্ঠানটা হয়, অনুষ্ঠান হয়, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ওনারা খুব হেল্প করেন, কোনো সমস্যা হয় না। বিশেষ করে সার কী কী দেন? স্যার, আমরা জৈব সারটা বেশি ব্যবহার করি, তারপরে 10-26 গোবর সার। বেশিরভাগটাই জৈব সারের উপর জোর দেন। জৈব সারের উপরে বেশি জোর থাকে। তো বাড়িতে দেখতেই পাচ্ছি আপনাদের গবাদি পশু রয়েছে, এখানে তো হাঁস মুরগি রয়েছে, আপনার ছাগল রয়েছে। বাড়িতে বাগান তৈরি হয়েছে, দেখুন বাড়িতে দেখতে পাবেন, চলুন বাড়িতে বাগান আছে। অবশ্যই দেখবো বাগানটা। তার কাছে আপনার কাছে জানবো যে আলু চাষ করছেন, তা কিভাবে করেন, একটু যদি অভিজ্ঞতার কথা আমাদের বলেন। আলু চাষ এখন তো ধরুন মাঠ রেডি হয়ে গেছে, এবার আলু কাটা চলছে, আলু চাষ হবে। বীজটাকে শোধন করে তার 5 মিনিট শোধন করা হয়, তারপর শুকিয়ে আবার সেটাকে চাষ করতে হবে, আলু পোঁতা হবে। তারপরে ঢাকা দেওয়া হবে, ঢাকা দেওয়ার পর আবার জল দেওয়া হবে, তারপর আবার জল দেওয়ার আগে একটু সার দিতে হয়। অবশ্যই দেখতে পাচ্ছি যে আপনার এখানে জলের কোনো সমস্যা নেই, সাবমার্সিবল রয়েছে বা যেগুলো আমি দেখতে পাচ্ছি ছোটো ছোটো পুকুরও রয়েছে, সেখান থেকেও জল ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবমার্সিবলটা বেশি ব্যবহার হয়। আর রোগ পোকার ক্ষেত্রে কি নিজেরাই জৈব কীটনাশক তৈরি করেন? না না না, ওগুলো তো আমরা যাই, যে কোনো রকমের রোগ হয় সেগুলো ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে, বিশেষজ্ঞকে জিজ্ঞেস করে ওনারা যেটা পরামর্শ দেন সেইভাবেই ব্যবহার করা হয়। তো এই যে আলু লাগাবেন, এরপর কিছু জিনিসটা আমরা দেখি, অনেক বছর থেকে চাষ করাতে কিছুটা বোঝা যায়, তারপরে পরবর্তীতে ওনাদের পরামর্শ নিয়েই করা হয়। ঠিক, এতদিন একটা তো অভিজ্ঞতা রয়েছে আপনারা। তো আপনার কাছে জানবো যে এই যে আলু তোলার পর সেই আলু কি আপনারা সংরক্ষণ করে রাখেন? হ্যাঁ, সংরক্ষণ করি। সাঁইথিয়াতে স্টোর আছে, স্টোরে রাখা হয়। কিছুটা বাড়িতে রাখা হয়, শুকিয়ে যায়, কিছুটা বিক্রিও করেন? বিক্রিও করি। তো এবছর তো আলুর দাম অনেক বেশি, বাজারজাতকরণের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়? সমস্যা কথা নয়, কিন্তু আলু যারা চাষ করা চাষিরা লাভ পায় না, মধ্যেখান থেকে বাজারে যারা বিক্রি করে তারা, আমরা অতটা দাম পাইনি। তো বিভিন্ন ধরনের তো আলু চাষ হয়ে থাকে, আমরা বিভিন্ন ধরনের জাত নির্বাচন করে থাকি বা বিভিন্ন ধরনের নতুন নতুন বীজ আমরা বলে থাকি, সেগুলো পরিবর্তন করে থাকি। আলু আসে, আলু চন্দ্রমুখী আছে, আপনার পোকরাজ, জ্যোতি। চন্দ্রমুখী এদিকে চাষ খুব একটা হয় না, পোকরাজটাই বেশি হয়। আপনি কোন আলু চাষের উপর জোর দেন? জ্যোতি আলুটাই ফলন ভালোই হয়? পোকরাজের ফলনটা বেশি জ্যোতির থেকে। পোকরাজ তো করেন না? না, করি অল্প বিক্রি করার জন্য করা হয়। তো চলুন আপনার বাগানে যাই। আমরা চলে এলাম বাগানে, দেখতেই পাচ্ছি একবারই সবুজ চারিদিকটা, বিভিন্ন ধরনের ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে। শুধুমাত্র যে সবজি চাষ না, পাশাপাশি আমরা দেখতেও পাচ্ছি যে যেগুলো রয়েছে ভেষজ উদ্ভিদের চাষ, সেটাও করেছেন। তো এটা করেছেন কেন, মানে বিশেষ করে নিজের খাওয়ার জন্য না বাজারে বিক্রি করার না জন্য? না না, খাওয়ার জন্য জৈব সার আমরা বেশি ব্যবহার করি। জৈব সারটা ব্যবহার করে বাড়িতে যা যা থাকে সব সার তৈরি করে তারপরে বাড়িতেই চাষ করা হয়, এটা আমরা নিজেদের খাওয়ার জন্য। দেখতে পাচ্ছি এই ছোট ছোট গাছ বেড়েছে, এটা কি আপনার বিশেষ করে এগুলো কি কি জাত, মানে এগুলো কি আপনাদের অন্য কিছু না পালং? না, পালং শাকও হয়, পনকার শাকও হয়।
এগুলো পালং শাক। হ্যাঁ, ফুলকপি বাঁধাকপি লাগানো হয়েছে, দেখুন টমেটো লাগানো হয়েছে, ধনে পাতা লাগানো হয়েছে। আমি তো দেখতেই পাচ্ছি। তো এই যে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন, এগুলো বাজার থেকে বীজ নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, বীজগুলো বাজার থেকে, কিছু কিছু বাড়িতে থাকে। তো এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছি, টমেটো রয়েছে বা লঙ্কা রয়েছে, এই চারাগুলো কি নিজে তৈরি করেন? না, ওটা কিনে নিয়ে এসছি আমরা। কিনে নিয়ে এসে লাগান না আর কি। আর এটা পুরোপুরি জৈব সার দিয়ে চাষ করেছেন? জৈব সার দিয়ে, পুরো জৈব সার দিয়ে চাষ হয়েছে এটা। গোবর সার, বিশেষ করে গোবর সার, তারপর বাড়িতে যে পচা সবজিতে থাকে ডিমের খোসা, এইসব দিয়েই হয়েছে। আর দেখতে পাচ্ছি যে বিশেষ করে বিভিন্ন ধরনের ফুল চাষ করেছেন। তো এটাও কি বৌদির শখ না আপনার শখ? বৌদি তো কিভাবে করেছেন? এই ফুলের চারাগুলো কি আপনার বাজার থেকে নিয়ে আসেন না চারা? কিছুটা বাজার থেকে, কিছুটা আবার ঘরে তৈরি করেছে। তো এখনো বুঝতে পারছি না, অনেক ছোট ছোট ফুলের গাছ রয়েছে। কি কি ফুলের চাষ করেছেন একটু যদি বলেন। গাঁদা তো দেখতে পাচ্ছি। গাঁদা আছে, গাঁদারই ভ্যারাইটি আছে অনেকগুলো, দেখুন আচ্ছা, ডালিয়াও তো রয়েছে মনে হয়। ডালিয়া আছে। আরও কিছু দেখতে পাচ্ছি, এগুলো কি কি ফুলের চাষ? এর চন্দ্রমল্লিকা আছে, পিটুনিয়া আছে। তো এইগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই করেছেন? এগুলো ঘরের জন্যই করা হচ্ছে, আচ্ছা, প্রতি বছরই করা হয়। আরেকটা দেখতে পাচ্ছি যে দেওয়াল বেয়ে একটা গাছ চলে গেছে, এটা কি কি ধরনের গাছ? এটা কি ফুলের গাছই তো? ফুলের নাম এক্স্যাক্ট আমি ঠিক জানি না, তো হ্যাঁ, এগুলো মা আর মিসেসই করে সব। করেছেন। হ্যাঁ হ্যাঁ। তো খুব ভালো লাগছে, বিভিন্ন ধরনের তো ফুলের চাষ করেছেন, সবজি চাষও করেছেন, ধনে পাতা থেকে আরম্ভ করে পালং শাক সব ধরনেরই করেছেন। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি কিছুটা ভেষজ উদ্ভিদ চাষ করেছেন। দেখতেই পাচ্ছি আমরা এখানে থানকুনি রয়েছে, কালমেঘ রয়েছে। এগুলি কি কি জন্য করেছেন? মানে শরীরকে সুস্থ রাখার জন্য? এগুলো খাই, আমরা খাই সবাই। আচ্ছা। তারপর কারি পাতার গাছ আছে দেখুন, তুলসী পাতার গাছ আছে দেখুন। এই বিভিন্ন ধরনের যে সবজি চাষ করেছেন, ফুল চাষ করেছেন, তো এর পাশাপাশি আপনাকে সহযোগিতা কে করে? মিসেস, মা। কেমন লাগে এই যে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তার সত্ত্বেও কি বাড়িতে বাগান তৈরি করেছেন? জল দেওয়ার দায়িত্ব ওদেরই, ওরাই জল টল দেয় সাবমার্সিবল থেকে ঘরে, গাছের জল টল ওরাই দেয়। পরিচর্যাটা আপনিই করেন? আমিও করে, সবাই মিলেই করা হয়, ঘরের তো সবাই মিলেই করা হয়। তো এটা কি আগামী দিনে কি আরো বড় করে করার একটা পরিকল্পনা রয়েছে? দেখা যাক কি হয়, ঘরের মধ্যে যতটুকু জায়গা তার মধ্যেই করতে হয় তো। এটা তো রয়েছে। এবং যে আলু চাষ করেছেন বা সবজি চাষ করেছেন, এই যে আলু চাষ করেছেন বললেন, আলু চাষ, আলু তোলার পর আর কি চাষ করবেন ওখানে? আলু তোলার পর আবার ধান হবে। ধান চাষের জন্য প্রস্তুতি নেন। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আমরা এসেছিলাম সাঁইথা ব্লকের অন্তর্গত দেওয়াস গ্রামে। আমরা কথা বললাম একজন সফল চাষি বন্ধুর সাথে, যিনি সারা বছর ধরে চাষবাসের সঙ্গে যুক্ত আসছেন, বাড়িতে বাগান তৈরি করেছেন, নিয়মিত তিনি কিষাণ বাণী অনুষ্ঠান শোনেন এবং আজকে তিনি কিন্তু সফল হয়েছেন। আমরা একজন চাষি বন্ধুর সাথে কথা বললাম, আমরা কথা বলবো আরেকজন চাষি বন্ধুর সাথে, যার বাড়ি হচ্ছে যশোদা গ্রামে, বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত। তিনিও কিন্তু এই জৈব সার ব্যবহার করে চাষবাস করেছেন, নিজেই জৈব সার তৈরি করেন এবং আজকে তিনি কিন্তু সফল হয়েছেন। আগে কিন্তু তিনি অনেকটাই অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং এখন বর্তমানে কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বা নিয়মিত কিষাণ বাণী অনুষ্ঠান শুনে আজকে তিনি কিন্তু সফল হয়েছেন। এরকম একজন চাষি বন্ধুর সাথে আজকে আমরা কথা বলবো। আপনার নাম? আমার নাম শুভ্র তুষার সামন্ত। মূলত আপনি কি কি চাষবাস করেন? আমি ধান যেমন, আর তারপরে কাঠ চাষ মানে রবি শস্য যেমন আলু, তারপরে সর্ষে, গম, এই চাষগুলো করি। এই মূলত এইগুলোই হয়, এই ধান আর এই চাষ, আর সবজিরও চাষও কিছু কিছু হয়। হ্যাঁ, সবজি চাষটাও করি। যেটা জানবো যে এখন তো ধান চাষ করেছেন, ধান কাটা কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, ধান কাটা হয়ে গেছে এবং আলুর যে রোপণ করা আর কি, সেগুলো হয়েছে, কাজ শুরু হয়েছে, চলছেও, কিছু কাজ কিছু হয়ে গেছে। কতটা জমিতে আলু চাষ করেন? মোটামুটি ওই 5 থেকে 6 বিঘে মতো জমিতে আলু চাষ করা হয়। অনেকটা জমিতেই আলু চাষ করেন। তো আলুর বীজ কোথা থেকে নিয়ে আসেন? বীজ আমরা এমনি, বীজটা স্থানীয় যে আমাদের যে আড়তগুলো থাকে ওখান থেকে আমরা বীজ কিনে নিই। আর ওই বীজটাকে আবার আমরা পরের বছরের জন্য 2 বছর এই বীজটাতে আবার হয়ে যায়, 1 বছর বা 2 বছর এই বীজটাতে হয়। তারপরে আবার পরে ওই বীজটাকে আবার চেঞ্জ করে আবার কারণ ফলনটা কমে যায়, আর নতুন বীজ হলে ফলনটা বেশি হয়। তো আচ্ছা, মানে মোটামুটি 1-2 বছর পর আপনারা বীজ পরিবর্তন করেন? বীজ পরিবর্তন করি, নাহলে ওই আলুতে বিশেষ করে একটা দাগ আসে বা সেরকম ফলনটাও কমে যায়, সেরকম ফলন হয় না, তারপরে পচে যায় ফসল। মানে নিয়মিত যদি আলু বীজ পরিবর্তন করা হয় তাহলে কিন্তু অবশ্যই এই রোগ পোকার হাত থেকে বাঁচানো সম্ভব হয় এবং ফলনও কিন্তু অনেক বেশি পাওয়া যায়। আপনার অভিজ্ঞতা দেখি সেটা আমরা বুঝতে পারছি এবং নিয়মিত এই কাজটা আপনি করে থাকেন। এটা আমরা করি। তো বিশোধন করেন?
হ্যাঁ, বীজ শোধন করি। বীজের শোধনের এই ওষুধপত্র আমরা বিশেষজ্ঞ যে আসেন ওনাদের কাছ থেকে এই শুনে সেই বিশেষজ্ঞ যেটা বলেন যেটা যে এই রোগের জন্য এটা এটা হ্যাঁ এইটা লাগবে সেইটা আমরা দিয়ে করি, ফলও পাই, হয়ও ঠিকঠাক ফসল। সেচের কোনো সমস্যা? সেচের আমাদের এলাকায় এমনি নদী আছে আর কি, অজয় নদীর ধারেই তো। এমনি এখানে আমাদের মূলত ওই সাবমার্সিবল পাম্প আছে, এই সাবমার্সিবল পাম্পের উপরেই ভরসা করেই হয়, আর কিছুটা নদী থেকেও সেচেও হয়। সার কী কী দেন? সার আমরা মূলত ওই 10-26, আর ডিএপিটা আগে দেওয়া হতো, এখন দেওয়া হয় না। 10-26 সারটা ব্যবহার করি। পটাশ আছে এর মধ্যে। রাসায়নিক সারটা আমরা কমই ব্যবহার করি, জৈব সারের ইয়েটা বেশি আছে আমাদের এখানে। কারণ রাসায়নিক সারে তো বুঝতেই পারছেন এখন যেরকম মানে ভেজাল যে জিনিসগুলো তৈরি হয়, তার থেকে জৈব সারে আমাদের ফলনটাও অনেক বেশি পাচ্ছি এখন আগের থেকে। আগে পদ্ধতিটা জানতাম না, কিন্তু এখন পদ্ধতিগুলো জানার ফলে জৈব সার কীভাবে দিতে হবে না হবে দেওয়ার ফলে ফলনটাও বেশি হচ্ছে। মানে রাসায়নিক সারটা কিছুটা দিতে হয় অল্প, কিন্তু অনেক কমিয়ে দেয়। আগে যেমনি রাসায়নিক সার দিয়েই হতো, কিন্তু এখন জৈব সারের ব্যবহারটা বেশি হচ্ছে। ঠিক। তো অনেকটা জমিতে আলু চাষ আপনি করে থাকেন, এবছরও সেটাই আলু চাষ করবেন সেই জমিতে এবং প্রস্তুতি নিয়ে নিয়েছেন। বিশেষ করে পরিচর্যা কিভাবে করেন, মানে শুরু থেকে শেষ অবধি একটু জানবো আপনার কাছে। আমরা পরিচর্যা বলতে নিয়মিত আমরা খেতে যাওয়া আসা, যেটা দেখা যে কি কোনো রোগ হলো কি না, কোনো ধসা লাগা আলুতে, বা জলের প্রয়োজন আছে কি না, যে শুকিয়ে যাচ্ছে কি না, এইগুলো দেখা। তারপরে প্রয়োজন মতো তার যদি কোনো কীট আক্রমণ হয় সেগুলোকে আমরা এই কীটনাশক ব্যবহার করে খুব কম করে আর কি, যে যতটা না দিলেই নয় সেরকমভাবেই দিয়ে এটাকে প্রতিরোধ করি। তারপরে এই জলের সেচ এইগুলো দেওয়া, প্রয়োজনে কী জৈব সার দিতে হবে সেইগুলো দেওয়া, এইগুলো পর্যবেক্ষণ করি আর কি। এইভাবে পুরো মানে মোটামুটি আমাদের 2.5 থেকে 3 মাস সময় লাগে। শুধুমাত্র চাষ করলে হবে না, নিয়মিত মাঠে যাওয়া, অর্থাৎ পর্যবেক্ষণ করতে হবে, পরিদর্শন করতে হবে, দেখতে হবে গাছের কী সমস্যা রয়েছে, সেই মতো বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করে থাকি। একদম তাই। তো আলু চাষের সঙ্গে আর কি কোনো সাথী ফসল চাষ করেন? হ্যাঁ, যেমন আর একটা রবি শস্য হয় যেমন সরিষা আর কি, ওটা এখন হয় কম কিন্তু হয়, ওটাও মোটামুটি 2 বিঘের মতো জমিতে হয়। ওটাও পদ্ধতিও সেই একই, সেই জৈব সার দিয়েই হয়। এখন ফলন ভালোই হয়। আর ওর সঙ্গে গমের চাষ হয় অল্প, ওটাও হয়। ওটাও তো এর সঙ্গে এছাড়া সবজির চাষ যেমন বেগুন, মূলো, তারপরে পেঁয়াজ আছে। আর তার সঙ্গে কিছু শাকের যেমন পালং শাক, তারপরে নোটে, এই সমস্ত শাকের এইগুলো কিছুটা আমরা চাষ করে থাকি। মানে সব ধরনেরই সবজি চাষ করে থাকি। মাটি আমাদের এলাকার এতে সব চাষই হয়। একদম ঠিক। আপনাদের যেহেতু অজয় নদী রয়েছে এবং সেখানে দেখতেই পাচ্ছি যে পলি মাটি আছে, পলি মাটির জন্য এখানকার ফসল খুবই ভালো হয়। এমনি মানে সারটার কমই লাগে, মানে জমির উর্বরতা বা জোটা বেশি থাকে। হ্যাঁ বেশি, উর্বরতার শক্তিটা বেশি। আর বিশেষ করে ওয়েদারটা যেহেতু এখানে একটা অনুকূল পরিবেশ আমরা বলতে পারি, যে যেহেতু একটা খোলামেলা জায়গা, সুন্দর অজয় নদী রয়েছে, স্যাঁতসেঁতে জায়গা রয়েছে, জমির জোর রয়েছে, যার ফলে ফলনটা ভালো হয়। হ্যাঁ একদমই তাই। এখানে পরিবেশের জন্য এখানকার ফলন ভালোই হয় এখানে। এবং দেখতেই পাচ্ছি যে অনেক চাষি বন্ধু কিন্তু মাঠে রয়েছে, তারা কিন্তু আলু চাষ শুরু করে দিয়েছেন। যা কেউ কেউ দেখতে পাচ্ছি ধান কেটে বাড়িতে তুলছেন, বিভিন্ন ধরনের সবজি চাষও করেছেন। এখানে মূলত যারা গ্রামের মানুষজন রয়েছে মূলত চাষের উপরেই নির্ভরশীল। হ্যাঁ, বেশিরভাগ 90% আর কি চাষের উপরে নির্ভরশীল আমরা। তো এই যে এত বিঘা জমিতে আলু চাষ করবেন, বাজারজাতকরণে কি কোনো সমস্যা থাকে? এখন তো আলুর দাম খুব বেশি। হ্যাঁ, একটা বাজারজাত সমস্যা থাকে। আপনারা ঠিক মতন ন্যায্য মূল্য পান না? না, সেটা পাই না। আমাদের যখন ফসলটা হয় তখন সেই সময়টা মানে ক্রেতা থাকে না। তারপর আড়তদার যারা, তারা মানে একটু দাম কম দিয়েই সেই সময়টা আমাদের কাছে এইগুলো ক্রয় করে, হ্যাঁ কিনে নেয়। কিন্তু আমরা সেই ন্যায্য মূল্যটা পাই না। এতে আমাদের কিছুটা ক্ষতি হয়, কিন্তু করতে তো হবে। তো আলু সংরক্ষণ কোথায় করে রাখেন? আলু সংরক্ষণ আমরা যতটা পারি আর কি, ওই হিমঘরগুলো আছে, হিমঘরের মধ্যে যতটা পারা যায় ততটা আমরা সংরক্ষণ করে রাখি। আর কিছুটা খাওয়ার জন্য রাখেন? খাওয়ার জন্য তো ওটা রাখা হয় যতটা ইয়ে হয়, আর বাকিটা পরের বছর কিছু বীজের জন্য রাখা হয়, আর কিছুটা যদি পরে বিক্রি করার জন্য সেই জন্য রাখা হয় হিমঘরে। তো কিষাণ বাণী অনুষ্ঠান শোনেন? হ্যাঁ, কিষাণ বাণী শুনি, ভালো লাগে আমার। আমি এ সম্বন্ধে অনেক জানতে পারি
চাষ বা বিশেষজ্ঞদের যে ইয়েগুলো আলোচনাগুলো হয় সেগুলো শুনি, তাদের শুনে আমি সেগুলোকে প্রয়োগ করি। এখানেই জৈব সারের ব্যবহারটা আমি জানতে পেরেছি, তো আমি লাভবান হয়েছি এতে। মানে ভালো রকম এখান থেকে কিষাণ বাণী অনুষ্ঠান শুনে রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন বা ধান চাষ করেছেন, সেই জমিতে আবার আলু চাষ করবেন, আলু তোলার পর ওই জমিতে আর কী চাষ করবেন? আলু তোলার পর ওই জমিতে যে সারটা থাকে সবটা আলুতে তো ইয়ে হয় না, মানে ওইটা আবার আমরা তিলের চাষ করি। ওই তিলে ওইটা আমাদের হয়ে যায় ওই ইয়ে থেকে, মানে যে জোটা থাকে সেই জোতেই আর তিলের চাষ হয়ে যায়। চাষটা হয়ে যায়। আর তিল চাষের জন্য খুব একটা যে সার বা সেচ লাগে না, লাগে না, খুব একটা লাগে না, সেচটাও কম লাগে আবার সারটাও কম লাগে। মানে আপনার কিষাণ ক্রেডিট কার্ড আছে? কিষাণ ক্রেডিট কার্ড আমার এখনো করা হয়নি। আর এমনি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চাষবাস করে থাকেন বা ওদের পরামর্শ নেন? হ্যাঁ, ওদের পরামর্শ নিই। ওদের যেসব প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলো আমি নিয়মিত গ্রহণ করি এবং তাদের সুপারিশ মোতাবেক চাষবাস করে থাকেন? হ্যাঁ, তাদের সুপারিশ মোতাবেকই চাষবাস করি। তো আজকে তো সফল হয়েছেন, বিভিন্ন ধরনের ধান চাষ করে, সবজি চাষ করে, ভালো চাষ করে, কেমন লাগছে আপনার? না, ঠিকই আছে, ভালো। তবে আরও ভালো হতো যদি আমি এইগুলোকে ঠিকমতো সময়ে বা দাম পেয়ে যদি বাজারজাত করতে পারতাম, আরও ভালো লাগতো। ফসলের দিক থেকে বা ফলনের দিক থেকে আমি মানে সাফল্য আর কি পেয়েছি, লাভবান। অবশ্যই খুব ভালো লাগলো যে অনেক দিনের একটা অভিজ্ঞতা রয়েছে। বেশ কয়েক বিঘা জমিতে আপনি আলু চাষ করে থাকেন, এবছরও আলু চাষ করবেন, প্রস্তুতি নিয়ে নিয়েছেন, নিজেরাই জৈব সার তৈরি করছেন। আর একজন চাষি বন্ধুর সাথে কথা বললাম, তিনিও কিন্তু রাসায়নিক সার যতটা পারেন কম ব্যবহার করে আজকে জৈব পদ্ধতি চাষবাস করেছেন। আপনিও নিজেও জৈব সার তৈরি করছেন এবং জৈব পদ্ধতিতে চাষবাস করছেন। রোগ পোকার ক্ষেত্রেও জৈব কীটনাশক তৈরি করেও কিন্তু এর সমস্যার সমাধান করছেন এবং সফল হয়েছেন। অবশ্যই খুব ভালো লাগলো। আজকে আমরা কথা বললাম দুজন সফল চাষি বন্ধুর সাথে, যারা নিয়মিত চাষবাস করেন, শুধুমাত্র ধান চাষ না সবজি চাষ করেও কিন্তু আজকে সফল হয়েছেন। নিজেরাই জৈব সার তৈরি করেন, জৈব সার ব্যবহার করেও কিন্তু আজকে তারা সফল হয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।